আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দেশের শীর্ষ রাজনীতিবিদ ও উচ্চপদস্থ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে গিয়ে নতুন নতুন বিতর্কের জন্ম দিয়ে চলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। ঘুষ দুর্নীতির অভিযোগের পর এবার ট্রাইব্যুনালের মতো একটি স্পর্শকাতর জায়গা থেকে সিসিটিভি সিস্টেমের হার্ড ড্রাইভ বদলে ফেলা এবং গুরুত্বপূর্ণ ফুটেজ গায়েব হওয়ার অভিযোগ পাওয়া গেছে। অন্তর্বর্তী সরকার আমলে গঠিত প্রসিকিউশন টিমের বিরুদ্ধে ওঠা ঘুষ আর দুর্নীতির প্রমাণ লোপাটের জন্যই সিসিটিভির গুরুত্বপূর্ণ ফুটেজগুলো গায়েব করা হয়েছে কি না সে প্রশ্ন উঠেছে। আবার আইসিটিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলায় সাজানো সাক্ষী হাজির করা হচ্ছে কিনা সে প্রশ্ন উঠছে। সম্প্রতি কয়েকটি মামলায় রাষ্ট্রপক্ষের হাজির করা বেশ কয়েকজন সাক্ষী জেরার মুখে এমন সব তথ্য দিয়েছেন যেগুলো নিয়ে আদালত পাড়ায় উঠেছে প্রশ্ন। যেমন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া মামলা ও অপরাধের সাথে সংশ্লিষ্ট তথ্যের চেয়ে এমন কিছু বক্তব্য আদালতে উপস্থাপন করেছেন যেগুলো বর্তমান বিএনপি সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে। আসামি পক্ষের অনেকেই অভিযোগ করেছেন সাজানো সাক্ষী হাজির করা এবং পরে জেরায় তাদের দেওয়া তথ্যে অনেক গরমিল পাওয়া যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে এসব সাজানো সাক্ষী ফেঁসে যেতে পারেন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য পুনর্গঠিত করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও এর প্রসিকিউশন। কিন্তু দেশের শীর্ষ রাজনীতিবিদ ও উচ্চ পদস্থ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে গিয়ে নতুন নতুন বিতর্কের জন্ম দিয়ে চলেছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। পূর্বের বিতর্কের অবসানে তদন্ত কমিটি গঠিত হলেও ঘটেছে সিসিটিভি ফুটেজ গায়েবের ঘটনা। উঠে এসেছে কম্পিউটার হার্ড ড্রাইভ পাল্টে ফেলার তথ্য। ঘটনার সূত্রপাত হয় 2026 সালের 23শে ফেব্রুয়ারি প্রসিকিউটর BM সুলতান মাহমুদের একটি বিস্ফোরক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। সেখানে অভিযোগ করা হয় 2025 সালের 19শে সেপ্টেম্বর আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার আসামি সাবেক পুলিশ উপপরিদর্শক শেখ আফজালুল হকের স্ত্রী একটি ভারী ব্যাগ নিয়ে প্রসিকিউটর গাজী মোনার হোসেন তামিমের কক্ষে প্রবেশ করেছিলেন। সুলতান মাহমুদের দাবি, অর্থের বিনিময়ে পরবর্তীতে আফজালুলকে রাষ্ট্রপক্ষের সাক্ষী করা হয় এবং তিনি খালাস পান। প্রসিকিউটর সুলতান আরও দাবি করেন বিষয়টি তৎকালীন চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের নজরে আনা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং বিষয়টি নিয়ে প্রসিকিউটর গাজী মোনার হোসেন তামিমকে জিজ্ঞাসাবাদ করার কারণে সুলতান মাহমুদকে তিরস্কার করা হয় বলে পোস্টে অভিযোগ করা হয়েছে। তবে অভিযুক্ত প্রসিকিউটর এবং সাবেক চিফ প্রসিকিউটর উভয়ই এই অনিয়মের কথা অস্বীকার করেছেন। ডেইলি স্টার প্রতিবেদনে বলা হয়েছে, প্রসিকিউশনের বিরুদ্ধে এমন অভিযোগের ইঙ্গিত খুবই ভয়াবহ। বেশ কয়েকজন প্রসিকিউটর জানিয়েছেন 2025 সালের 19শে সেপ্টেম্বর প্রসিকিউটরের চেম্বারে ওই উপপরিদর্শকের স্ত্রী প্রবেশের পরই বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়। এরপর আসে আসামি পক্ষ থেকে সরাসরি কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ। ট্রাইব্যুনালের প্রসিকিউশন সদস্যদের ব্যাপক দুর্নীতির তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর গত 10ই মার্চ ট্রাইব্যুনালে নতুন করে নিয়োগ পাওয়া চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম 5 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করেন। ওই কমিটি সাবেক প্রসিকিউটর সাইমন রেজা তালুকদারের বিরুদ্ধে জামিন করিয়ে দেওয়ার অভিযোগ সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর থেকে এই পর্যন্ত সব বিষয় খতিয়ে দেখবে বলে জানানো হয়েছিল। বাংলা ট্রিবিউনের খবরে বলা হয়েছে, তদন্ত কার্যক্রমের ধারাবাহিকতায় আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলায় প্রসিকিউটর গাজী MS তামিমের বিরুদ্ধে অপরাধীদের পরিবারের সদস্যদের থেকে টাকার ব্যাগ নেওয়ার প্রসঙ্গ উঠে আসে। সেদিন আসলে কি ঘটেছিল তা যাচাই করতে 2025 সালের 13ই অক্টোবরে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে যান প্রসিকিউশনের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা। কিন্তু তিনি দেখতে পান নির্দিষ্ট ওই দিনের ভিডিও হার্ড ড্রাইভে নেই। ডেইলি স্টার খবরে বলা হয়েছে, আসলে 6 মরদেহ পোড়ানোর মামলার আসামি আফজালুলের স্ত্রী টাকার ব্যাগ নিয়ে তামিমের রুমে ঢুকেছিলেন। সুলতানের ওই অভিযোগের পক্ষে গুরুত্বপূর্ণ প্রমাণ পাওয়া এখন কমিটির জন্য চ্যালেঞ্জিং হতে পারে, কারণ কয়েক সপ্তাহ পরেই ট্রাইব্যুনালের একটি হার্ড ড্রাইভ বদলে ফেলা হয়েছে যেখানে ঘটনার দিনের তামিমের অফিসের বাইরের সিসিটিভি ফুটেজ থাকার কথা ছিল। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম তদন্ত কর্মকর্তা জোহাকে সংশ্লিষ্ট ফুটেজ উদ্ধারের নির্দেশ দেওয়ার পর বিষয়টি সামনে আসে।
দৈনিক নয়া দিগন্তের প্রতিবেদনে বলা হয়েছে, বিতর্কিত ওই সিসিটিভি ফুটেজের বিষয়ে প্রসিকিউটর ও কম্পিউটার ফরেনসিক ইনভেস্টিগেটর তানভীর হাসান জোহা জানান, সিসিটিভি সিস্টেম লকার পরীক্ষা করে দেখা গেছে গুরুত্বপূর্ণ কিছু হার্ড ড্রাইভ প্রতিস্থাপন করা হয়েছে। রেজিস্টার রেকর্ড অনুযায়ী চতুর্থ নেটওয়ার্ক ভিডিও রেকর্ডারের হার্ড ড্রাইভটি নষ্ট বা হ্যাকড হওয়ার অজুহাতে 2025 সালের 13 অক্টোবর অফিসিয়াল নির্দেশে পরিবর্তন করা হয়। তবে বেশ কয়েকজন প্রসিকিউটর প্রশ্ন তুলেছেন, হ্যাকিংয়ের সন্দেহ থাকা সত্ত্বেও কেন ড্রাইভটি ফরেনসিক পরীক্ষার জন্য সংরক্ষণ না করে বা থানায় জিডি না করে দ্রুত প্রতিস্থাপন করা হলো। সরবরাহকারী প্রতিষ্ঠান বারণ জানিয়েছে, তারা ওয়ারেন্টির অধীনে নতুন ড্রাইভ লাগিয়ে দিয়েছে, যার ফলে পুরনো ফুটেজ উদ্ধারের সুযোগ প্রায় বন্ধ হয়ে গেছে। ট্রাইব্যুনালের সহকারী উপপরিদর্শক বা এএসআই মোহাম্মদ নাসির উদ্দিন ডেইলি স্টারকে জানিয়েছেন, তিনি তাৎক্ষণিকভাবে সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত বরুণ নামে একজনের সঙ্গে যোগাযোগ করেন এবং পরদিন গণপূর্ত বিভাগের কর্মীদের উপস্থিতিতে নতুন হার্ড ড্রাইভটি বসানো হয়। অবশ্য প্রসিকিউটর গাজী তামিম এই অভিযোগগুলোকে অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, ট্রাইব্যুনাল কর্তৃপক্ষের মতে কোনো ফুটেজ গায়েব হয়নি। তার মতে গত 10 মার্চ গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এখনো সিসিটিভি ফুটেজ নিয়ে আনুষ্ঠানিক কাজ শুরু করেনি এবং জোহাকে এই বিষয়ে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। সিসিটিভির ফুটেজ গায়েব হওয়া নিয়ে এই পাল্টাপাল্টি বক্তব্যের ফলে পুনর্গঠিত প্রসিকিউশন টিমের অভ্যন্তরীণ স্বচ্ছতা ও শৃঙ্খলা নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। দর্শক, অন্তর্বর্তী সরকারের আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে সাজানো সাক্ষী হাজির করার অভিযোগ উঠেছে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসানের বিরুদ্ধে সজল হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে ভুলু বেগমকে উপস্থাপন করা হয়। তিনি ট্রাইব্যুনালে দাবি করেছেন, তার ছেলে বিএনপি করত বলে তাকে হত্যা করা হয়েছিল, অথচ তার ছেলে নিহত সজল বিএনপির কোনো কমিটির কোনো পদে কখনোই ছিল না। ঘটনার 15 বছর পর ট্রাইব্যুনালে সাক্ষী দিতে গিয়ে তিনি বলেছেন, তার ছেলের হত্যার বিষয়ে জয়দেবপুর থানায় মামলা হয়েছিল কিনা সেটিও তিনি জানেন না, এমনকি তার ছেলের শরীরের কোথায় ক্ষতচিহ্ন সেটিও জানেন না। তার ছেলে কয় তারিখ মারা গিয়েছিলেন, কয় তারিখ নিখোঁজ হয়েছিলেন, সেসবের কিছুই তিনি আদালতে বলতে পারেননি। আইনজীবীরা বলছেন, একজন মা যার সন্তান নিখোঁজ হওয়ার পর লাশ পাওয়া গেছে, তার পক্ষে সেই ট্র্যাজেডির সাথে সংশ্লিষ্ট মৌলিক তারিখ বা ঘটনাগুলো ভুলে যাওয়া অস্বাভাবিক। বিশেষ করে তদন্তকারী কর্মকর্তা তাকে কোথায় জিজ্ঞাসাবাদ করেছেন তা মনে করতে না পারা নির্দেশ করে যে হয়তো তাকে সরাসরি জিজ্ঞাসাবাদই করা হয়নি, অথবা তার জবানবন্দি প্রসিকিউশনের আগে থেকেই তৈরি করে দেওয়া হয়েছিল। ভুলু বেগম তার জবানবন্দিতে জিয়াউল হাসানের নাম সরাসরি উল্লেখ করলেও জেরার সময় তিনি স্বীকার করেছেন, তিনি অনেক কিছুই পরে শুনেছেন। জিয়াউল হাসানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন একই মামলায় রাষ্ট্রপক্ষের 1 নম্বর সাক্ষী হলেন সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। তার সাক্ষ্য এবং পরবর্তী জেরার নথিগুলো আমাদের হাতে এসেছে। সেসব নথি বিশ্লেষণ করলে দেখা যায়, তার সাক্ষ্যের প্রতিটি পর্যায়ে সামরিক শৃঙ্খলা এবং নথিপত্রের অভাবের কারণে প্রশ্নের সম্মুখীন হয়েছে। জেনারেল ইকবাল তার সাক্ষ্যে বারবার দাবি করেছেন, তিনি সেনাপ্রধান হওয়ার পর গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের জন্য তৎকালীন র্যাবের এডিজি এবং জিয়াউল হাসানকে মৌখিক নির্দেশ দিয়েছিলেন। সামরিক বাহিনীর মতো একটি সুশৃঙ্খল সংস্থা, যেখানে প্রতিটি ছোট ঘটনাও লিখিত আকারে নথিভুক্ত করার কঠোর নিয়ম রয়েছে, সেখানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো জাতীয় ও আন্তর্জাতিকভাবে সংবেদনশীল বিষয়ে কেন কোনো লিখিত প্রশাসনিক আদেশ জারি করা হলো না, তার কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা তিনি দিতে পারেননি। জেরার সময় তিনি স্বীকার করেন, তার এই তথাকথিত মৌখিক আদেশ সংরক্ষণের জন্য কোনো ডিজিটাল সিস্টেম বা লিখিত নথিপত্র ব্যবহার করা হয়নি। অথচ আর্মি অ্যাক্ট অ্যান্ড রুলসের চ্যাপ্টার 1 রুল 3 এবং চ্যাপ্টার 2 সেকশন 19-এ পরিষ্কার বলা হয়েছে, উচ্চতর কর্তৃপক্ষের কাছে প্রেরিত যে কোনো রিপোর্ট বা সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ আদেশ অবশ্যই লিখিত হতে হবে। আইন বিশেষজ্ঞরা মনে করেন, জেনারেল ইকবালের এই দাবি সামরিক আইনের পরিপন্থী এবং প্রমাণের অভাবে তা কেবল একটি ব্যক্তিগত আক্রোশপ্রসূত বয়ান হিসেবে বিবেচিত হতে পারে। সেনাবাহিনীতে যেখানে সাধারণ ছুটি বা বদলির জন্য লিখিত মুভমেন্ট অর্ডার প্রয়োজন হয়, সেখানে জীবনের নিরাপত্তা সংক্রান্ত আদেশ মৌখিক হওয়া প্রায় অসম্ভব। জেনারেল ইকবাল তার সাক্ষ্যে
দাবি করেছেন জিয়াউল হাসান তার নিয়ন্ত্রণের বাইরে ছিলেন, কারণ তিনি র্যাবে ডেপুটেশনে কর্মরত ছিলেন। অথচ সেনাবাহিনী আইন ও বিধির বিশ্লেষণ ভিন্ন কথা বলে। আর্মি অ্যাক্ট সেকশন 2A অনুযায়ী সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত প্রতিটি অফিসার অবসরপ্রাপ্ত বা বরখাস্ত না হওয়া পর্যন্ত এবং ডেপুটেশনে থাকলেও তিনি সেনা প্রধানের প্রশাসনিক ও শৃঙ্খলাজনিত নিয়ন্ত্রণের অধীনে থাকেন। জেনারেল ইকবাল নিজেই স্বীকার করেছেন তিনি জিয়াউল হাসানকে পদোন্নতি দিয়েছেন এবং তাকে র্যাবের এডিজি হিসেবে নিয়োগের প্রস্তাব দিয়েছিলেন। প্রশ্ন উঠছে, যদি জিয়াউল হাসান সত্যি অপরাধী হতেন তবে সেনাপ্রধান হিসেবে কেন তিনি তাকে পুরস্কৃত করলেন এবং কেন তার বিরুদ্ধে কোনো তদন্ত কমিটি গঠন করলেন না? ট্রাইব্যুনালের একটি সূত্র বলছে, অন্তর্বর্তী সরকারের শেষ সময় ইকবাল করিম ভূঁইয়া ট্রাইব্যুনালে গিয়ে এমন সব মন্তব্য করেছেন যেগুলোর কারণে বর্তমান বিএনপি সরকার বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারে। যেমন তিনি বলেছিলেন 2003 থেকে 2006 সাল পর্যন্ত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে। র্যাব গঠনের আগে তখনকার বিএনপি সরকারের আমলে অপারেশন ক্লিন হার্টের মাধ্যমে হত্যাকাণ্ড ঘটেছিল। এই অপারেশন ক্লিন হার্টের সকল সদস্যকে ইনডেমনিটি দিয়েছিল বিএনপি সরকার, যেটিকে ইকবাল করিম ভূঁইয়া বলেছেন এই ইনডেমনিটি ছিল হত্যার লাইসেন্স প্রদান। আইনজীবীরা মনে করেন গুম, খুন সহ বিনা বিচার হত্যাকাণ্ডগুলোর বিচার করতে হলে সব আমলের ঘটনাগুলোর বিচার করতে হবে। সেক্ষেত্রে র্যাবের হাতে কথিত ক্রসফায়ারের নিহতের সংখ্যা তখনকার বিএনপি আমলেই বেশি হয়েছিল। প্রশ্ন উঠেছে, সাবেক সেনাপ্রধান হয়েও জেনারেল ইকবাল করিম ভূঁইয়া সেনাবাহিনীর বিরুদ্ধে হত্যার অভিযোগ করেছেন। এমনকি তিনি আদালতে বলেছেন স্বাধীনতার পর থেকে সেনাবাহিনী হত্যাকাণ্ডে জড়িয়ে পড়েছিল। তিনি বলেছেন সেনাবাহিনীতে প্রশিক্ষণের সময় সৈন্যদের ডিহিউম্যানাইজ বা অমানবিক করা হয় যাতে তারা মানুষকে কেবল টার্গেট মনে করে। তিনি আরো দাবি করেন এক গুলি এক শত্রু নীতি সৈন্যদের খুনি হিসেবে গড়ে তোলে। এমনকি তিনি জঙ্গিবাদের অভিযোগে চাকরিচ্যুত সেনা কর্মকর্তার পক্ষেও গুণগান গেয়েছেন ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে। প্রশ্ন হলো কেন? ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট আইনজীবীরা মনে করেন নথিপত্র ওজরা বিশ্লেষণ করে দেখা গেছে জলসিঁড়ি আবাসন প্রকল্প সংক্রান্ত আর্থিক অনিয়মের অভিযোগ আছে জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার বিরুদ্ধে। জেনারেল ইকবাল এই প্রকল্পের চেয়ারম্যান থাকাকালীন সময়ে জমি অধিগ্রহণ নিয়ে বিপুল পরিমাণ অভিযোগ উঠেছিল। এমনকি ট্রাইব্যুনালের জেরায় উঠে এসেছে জিয়াউল হাসান একজন গোয়েন্দা কর্মকর্তা হিসেবে জলসিঁড়ি প্রকল্পের কিছু দুর্নীতি সম্পর্কে জানতে পেরেছিলেন এবং জেনারেল ইকবালের কিছু বেআইনি মৌখিক আদেশ পালন করতে অস্বীকার করেছিলেন। এই অভিযোগ থেকে বাঁচতে তখনকার প্রসিকিউশন টিমের হয়ে সাক্ষ্য দিতে সাবেক এই সেনাপ্রধান আইসিটিতে যেতে বাধ্য হয়েছিলেন কিনা এমন জনশ্রুতিও আছে আদালত পাড়ায়। আবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মনির রোডের বাসা থেকে উচ্ছেদের ক্ষেত্রেও জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার হাত ছিল, এমনটাও শোনা যায়। সম্মানিত দর্শক, আমাদের দেশের এখন যে গণমাধ্যম, সেটা প্রিন্ট মিডিয়া হোক কিংবা ইলেকট্রনিক মিডিয়া হোক, এই গণমাধ্যমের উপর মানুষের যে বিশ্বাস এবং আস্থা, এটি একেবারে তলানিতে। এখানে সত্য ছাপা হোক, মিথ্যা ছাপা হোক, এটা আসলে কোনো মিন করে না। ফেসবুকে কি বলা হলো, ইউটিউবে কে কি কন্টেন্ট তৈরি করলো, লিঙ্কডইনে কে কি ধরনের কথাবার্তা বললেন, কিংবা এক্স হ্যান্ডেলে কোন তথ্য আসলো, মানুষ উন্মুখ হয়ে থাকে এ সকল কথাবার্তা শোনার জন্য। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হলো যে আমাদের এই সময়টিতে বেশিরভাগ মানুষ সত্য শোনার চাইতে তারা গুজব শুনতে পছন্দ করে। আপনি খুব সত্য কথা বললেন, কোরআন হাদিসের কথা বললেন, কিংবা খুব শান্তির ওম শান্তি ওম শান্তি ধরনের কথাবার্তা বললেন, এগুলো মানুষ শুনবে না। আপনি কারোর সঙ্গে কারো দ্বন্দ্ব, সংঘাত, বিবাদ, মারামারি, খুনে কাটাকাটি, এই সর্বনাশ হয়ে গেল, আজ এটা খারাপ, ওটা খারাপ ইত্যাদি যে সকল নেতিবাচক খবর রয়েছে, এগুলোর প্রতি বেশিরভাগ মানুষের এখন প্রবল আগ্রহ। আর দুরন্ত বেগে মানুষ মিথ্যার পিছনে ছুটে। এই যে একটা অচল অবস্থা মানুষের মন এবং মননে, এরকম একটা পরিবেশ এবং পরিস্থিতি যখন তৈরি হয়, তখন একটি দেশ জাতি তার যে নির্ধারিত গন্তব্য,
সেটা কতটা ধ্বংসাত্মক হয় এটি ভিন্ন প্রসঙ্গ। আজকের যে শিরোনাম, সেই শিরোনাম নিয়ে আলোচনা করব এই কারণে যে বাংলাদেশে আওয়ামী লীগ 35% লোক আওয়ামী লীগ করতো যখন তারা ক্ষমতায় ছিল। এই গত 17-18 মাসে অনেকে হয়তো ভয়ে চুপ হয়ে গেছেন, অনেকে মনের মধ্যে শরিয়াতে আওয়ামী লীগ, নতে নৌকা, তালিব্যসতে শেখ হাসিনা, বতে বঙ্গবন্ধু, এই জিনিসগুলো পোলাপানের মতো সারাক্ষণ জিকিরাজকার করে। আর আওয়ামী লীগ জামানাতে যারা সুবিধাভোগী ছিল তাদের একটা বিরাট অংশ সুর পাল্টে ফেলেছেন, ভোল পাল্টে ফেলেছেন। অনেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা তাবেদার ছিলেন তাদের সঙ্গে মিলেমিশে গিয়েছিলেন। অনেকে আবার এখন যে তারেক রহমান সাহেব বা বিএনপি ক্ষমতায় আসছে তাদের সঙ্গে আসলে ভোল পাল্টে একত্র হয়ে গেছেন। কিন্তু সেই লোকের সংখ্যা কত? 5 ভাগ, নট মোর দ্যান দ্যাট। তাহলে 35 ভাগ থেকে যদি আপনি 5 ভাগ বাদ দেন তাহলে থাকে 30 ভাগ। অন্যদিকে ধরুন জাতীয় পার্টি, এরপর আওয়ামী লীগ জোটে যে সকল বাম সংগঠন ছিল, তারপর কিছু মানুষ কোনো দল করতেন না কিন্তু শেখ হাসিনাকে, বঙ্গবন্ধুকে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে পছন্দ করতেন। এদের সংখ্যা তো আসলে কোনো অবস্থাতেই 20 ভাগের কম ছিল না। আর এই লোকগুলোর একটি অংশ কিন্তু কমেনি, তারা রয়ে গেছেন। তাহলে কি হলো? এদিকে রইল 20 ভাগ আর এদিকে রইল 50 ভাগ। এই 50 ভাগ লোক, অর্থাৎ আওয়ামী লীগের 30 ভাগ আর আওয়ামী লীগের বাইরে 20 ভাগ, এই 50 ভাগ লোক প্রতি মুহূর্তে জানতে চায় শেখ হাসিনা কবে আসবে। প্রতি মুহূর্তে তারা শুনতে চায় আওয়ামী লীগের আমলে কি কি ভালো কাজ হয়েছে, আর বিএনপি শত চেষ্টা করে সেই ভালো কাজগুলো কেন করতে পারবে না। এই কথাগুলো যদি আপনি বলেন তারা রাত জেগে জেগে এই কথাগুলো শুনবে। এরকম একটা মানসিক অবস্থা তাদের তৈরি হয়ে গেছে। বাকি যে 50 ভাগ, এই 50 ভাগ এখন অর্ধেক অর্ধেক হয়ে গেছে। বিএনপির দিকে অর্ধেক 25 ভাগ, আর জামাত এবং তাদের যারা সহযোগী তাদের মধ্যে চলে গেছে 25 ভাগ। আবার বিএনপির পক্ষে যে 25 ভাগ আছে, এটাও যদি আপনি ভাগ করেন তাহলে আপনি দেখতে পাবেন যে যারা ক্ষমতা পেলেন, সুযোগ সুবিধা পেলেন, পদ পদবি পেলেন, তাদের একটা অংশ, আর আরেকটি অংশ রয়েছে আফসোস লীগ, যারা পাননি। তো তারা বিভিন্ন নেতিবাচক কথা বলছে, দীর্ঘশ্বাস ফেলছে, সরকারের পদে পদে ভুল ধরার চেষ্টা করছে এবং ঘরের মধ্যে থেকে তারা পরের কথা বলে যাচ্ছেন। ফলে বোঝার চেষ্টা করেন যে আমাদের যে রাজনৈতিক অঙ্গন, সেই রাজনৈতিক অঙ্গনে কি ধরনের একটা বিরূপ পরিবেশ এবং পরিস্থিতি বিরাজ করছে। এর ফলে কি হলো? সত্যর দিকে কেউ ধাবিত হচ্ছে না, বাস্তবতার দিকে কারো কোনো নজর নেই। কোথায় গুজব আছে, কোথায় মিথ্যা কথা আছে, কোথায় গল্প আছে, কোথায় কাহিনী আছে, এসব নিয়ে মানুষ ভীষণ রকম ব্যস্ত। এবং এরই ধারাবাহিকতা আজকে যে শিরোনামটি দিয়েছি, সেই শিরোনামে সামাজিক যারা কন্টেন্ট ক্রিয়েট করেন ইউটিউবে এবং অন্যান্য সামাজিক মাধ্যমে, ফেসবুকে, তাদের মধ্যে বেশ কয়েকজন আছেন গুরুত্বপূর্ণ। তারা একটি খবর প্রচার করছেন, চাউর করছেন। সেটি হলো বাংলাদেশের বর্তমান সরকারকে জাতিসংঘ নাকি, আবার আমি নাকি বলছি বিকজ এটা সামাজিক মাধ্যমের খবর, আমার কাছে কোনো তথ্যপত্র নেই। তো তারা নাকি জনাব তারেক রহমান সাহেবকে খুব কঠিন ভাষায় চিঠি দিয়েছে। কোন ক্ষমতা বলে, কোন বিধি বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, সত্য মিথ্যা জানি না। আবার এই ধরনের চিঠি একাধিকবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেওয়া হয়েছে, এই ধরনের প্রচারও ছিল। তো ইউনূস জমানাতে এই ধরনের প্রচার এবং প্রোপাগান্ডার ব্যাপারে কোনো কথা বলা হয়নি। আবার এই যে কন্টেন্ট ক্রিয়েটাররা যে ধরনের খবর ছড়াচ্ছেন, সেই খবর নিয়েও কিন্তু এখনো পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া দেখানো হয়নি। ক্ষমতা কেন্দ্রিক যে প্রেস এবং মিডিয়া রয়েছে এবং ক্ষমতাকে তোয়াজ তদবির করা যে সাংবাদিকরা রয়েছে,
তারা খুব সুকৌশলে এই বিষয়গুলো এড়িয়ে যাচ্ছেন। আর এগুলো যত বেশি এড়িয়ে যাচ্ছেন, তত বেশি সামাজিক যারা কন্টেন্ট ক্রিয়েট করেন বা ইউটিউব বা অন্যান্য যে গণমাধ্যম নয়, সামাজিক মাধ্যম যারা প্রভাবশালী, তারা এই বিষয়গুলোকে আবার সামনে টেনে নিয়ে আসছেন। ফলে প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে আওয়ামী লীগের যে অপরিহার্যতা, প্রয়োজনীয়তা, এটি মানুষের মন এবং মস্তিষ্কে ছড়িয়ে যাচ্ছে। এটা যে কতটা গুরুত্ব, সেই গুরুত্ব বিএনপি বুঝতে পারেনি, কিন্তু জামাত বুঝতে পেরেছে। তো জামাত যখন বুঝতে পেরেছিল, বুঝতে পারার কারণে তাদের একটা বিরাট বট বাহিনী ছিল। সেই বট বাহিনী অবিরতভাবে গত 4-5 বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা প্রোপাগান্ডা ছাড়াতো। কিন্তু তারেক রহমান সাহেব ক্ষমতা লাভের পর, বিশেষ করে তিনি যখন বাংলাদেশে এলেন 25 তারিখে, এরপর থেকে জামাতের যে বট বাহিনী, তাদের প্রচার এবং প্রোপাগান্ডার ধরন সামান্য আওয়ামী লীগের দিকে সামান্য আছে, আর বাকি বেশিরভাগ সময় এখন তারা বিএনপির বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে, তারেক রহমান সাহেবের পরিবারের বিরুদ্ধে। সেই সাবেক 1-11 সময়টিতে কি কি হয়েছে, তার আগে 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি কি কি ভুল করেছে, আবার এখন বিএনপির লোকজন কি করছে, এগুলোকে ঠাট্টা, মশকরা, টিটকারি, স্যাটায়ার, প্রতিটি ভাষায় কার্টুন দিয়ে, গল্প দিয়ে, কাহিনী দিয়ে, মিথ্যাচার দিয়ে বা সত্য এবং মিথ্যার সম্মিলন ঘটিয়ে মানুষের মনে বিএনপি সম্পর্কে এরকম একটা ধারণা তৈরি করে ফেলা হচ্ছে যে এ সরকার চালাতে পারবে না, এ সরকার বেশি দিন যাবে না। তারেক রহমান সাহেব আসলে কি করতেছে আমরা কিচ্ছু বুঝতেছি না, ভালো হচ্ছে না, এটা করার কি দরকার ছিল? মানে একটা রাষ্ট্র এবং একটা সরকারের যত গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, সব গুরুত্বপূর্ণ কাজকে জনগণের দৃষ্টিতে বিচার, বিশ্লেষণ এবং বিবেচনায় অপ্রয়োজনীয়, অপ্রান্তীয় বলে প্রচার করা হচ্ছে। আর অন্যদিকে যারা দায়িত্ব পালন করছে, তাদেরকে সামাজিকভাবে হেয় করা, মানসিকভাবে তাদেরকে ভেঙে ফেলা ইত্যাদি প্রচার এবং প্রোপাগান্ডার মধ্যেই সরকারের প্রায় 40 দিন অতিবাহিত হতে চলেছে। এই 40 দিনের মধ্যে আমরা শুধুমাত্র সরকার এটা করবে, ফ্যামিলি কার্ড করবে, ওটা করবে, খাল কাটবে, বড় বড় পরিকল্পনার কথা শুনেছি। দ্বিতীয় যমুনা ব্রিজ হবে, দ্বিতীয় পদ্মা ব্রিজের মতো মেগা প্রকল্প হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। আর যেটা হয়, রাজনৈতিক সরকার আসলে, বাংলাদেশের মতো রাষ্ট্রে ব্যাপক ফলক পরিবর্তন হয়। যে আন্তর্জাতিক বিমানবন্দর আবার আসবে, তারপর চন্দ্রিমা উদ্যান আবার জিয়া উদ্যান হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি নানা রকম যে বিষয়গুলো, এগুলো পুরোদমে চলছে। আবার অন্যদিকে আওয়ামী লীগের যারা লোকজন আছে, তারাও তো এই যে সরকারের দুর্বলতা, তারা তো বুঝে 17 বছর তারা কন্টিনিউয়াসলি সরকার চালিয়েছে। তো এই যে 16-17 বছর তাদের সরকার চালানোর অভিজ্ঞতা, সব মিলিয়ে সরকারের দুর্বলতা, এবং এখন তারা ক্ষমতাহীন, তারা বুঝে যে সরকারের কোন কোন জায়গাতে ব্যথা আছে, বেদনা আছে, তারা এই রাষ্ট্রটি রেখে গেছে, কোন কোন জায়গাতে কোন অবস্থায় রেখে গেছে, এটা তাদের মুখস্থ। এই জায়গাতে শক্তি আছে, এই জায়গাতে ঘা আছে, অভিঘাত আছে, এই বিষয়গুলো জেনে তারা তো নাকে তেল দিয়ে ঘুমাবে না। তারা এই জায়গাগুলোতে আঘাত হানবে, এমনভাবে আঘাত হানবে যেন সরকার পর্যদস্ত হয়, বিপর্যস্ত হয়, এবং সেই কাজটি হয়তো তারা শুরু করে দিয়েছে। এখন এগুলো সরকার কিভাবে মোকাবেলা করবে, এটা তাদের ব্যাপার। কিন্তু আমি যে শিরোনামটি এটা বলেছি যে জাতিসংঘ কিংবা ধরুন মার্কিন প্রশাসন কিংবা ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে অন্য যে আন্তর্জাতিক সংস্থাগুলো রয়েছে, প্রায় সকল সংস্থার সাথে আওয়ামী লীগের এই গত 15 বছর 16 বছরে তাদের একটা নিদারুণ সম্পর্ক হয়েছিল। মার্কিন প্রশাসনকে কিভাবে নিজেদের পক্ষে ব্যবহার করতে হয়, জাতিসংঘকে কিভাবে দলের পক্ষে, রাষ্ট্রের পক্ষে, সরকারের পক্ষে ব্যবহার করতে হয়, এই পলিসি তাদের জানা আছে। এই কাজ করার জন্য যে টাকা দরকার, সেটা তাদের আছে। এই কাজ করার জন্য দেশে এবং দেশের বাইরে যে লোকবল দরকার, সেটা আছে। কাজে তারা এরকম কাজ করবে, এটাই স্বাভাবিক। এবং আপনারা ইতিপূর্বে জানেন যে যখন 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল, তখন তো জনাব সজীব ওয়াজেদ জয়, তিনি বয়সে অনেক নবীন ছিলেন, অভিজ্ঞতা ছিল একেবারে কম,
কিন্তু তারপরে ওই সময়টাতে মার্কিন লবিস্ট গ্রুপগুলোর সাথে এবং বিভিন্ন লবিস্ট ফার্মের সাথে সজীব ওয়াজেদ জয় যে গুরুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিলেন এবং সেই সম্পর্ককে কাজে লাগিয়ে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট, মার্কিন যেটাকে বলা হয় হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট, তারপর মার্কিন যে ডিপার্টমেন্ট অফ জাস্টিস, পেন্টাগন, হোয়াইট হাউস, বিভিন্ন গভর্নর অফিস, বিভিন্ন কংগ্রেসম্যানের অফিস, এইগুলোতে সরকার বিরোধী অর্থাৎ তৎকালীন জামাত এবং জোট সরকার বিরোধী একটা যাকে বলা হয় প্রোপাগান্ডা তারা এস্টাবলিশ করতে পেরেছিল। ফলে কি হলো, বাংলাদেশ জঙ্গিতে ভরে গেছে। এখানে আল কায়দা কিংবা তালেবানদের চাইতেও বৃহত্তর শক্তিশালী একটি পক্ষ, যা কিনা আমেরিকার জন্য মানে মারাত্মক সমস্যা সৃষ্টি করবে, এরকম একটা ন্যারেটিভ কিন্তু তখন ওই মার্কিন লবিস্ট গ্রুপরা সজীব ওয়াজেদ জয় এবং আওয়ামী লীগের পক্ষে কাজ করে পুরো মার্কিন প্রশাসনে সেটা তৈরি করে ফেলেছিলেন। ফলে জামাত, বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতা ইনক্লুডিং তারেক রহমান সাহেব সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দপ্তর, মার্কিন ডিপার্টমেন্ট অফ জাস্টিস এবং তাদের যে সামরিক বাহিনী এবং তাদের যে সকল গোয়েন্দা সংস্থা রয়েছে ইনক্লুডিং FBI, এ সকল প্রতিষ্ঠানে বিএনপি, জামাত এবং তারেক রহমান সাহেবের যে ভাবমূর্তি, এটা আওয়ামী লীগ সে আজ থেকে প্রায় 20 বছর আগে কতটা ক্ষতি করতে পেরেছিল, সেই ক্ষতির রেশ এখনো কিন্তু বিএনপি কাটিয়ে উঠতে পারেনি। তো কাজেই সেই বিএনপি ক্ষমতায় এসছে, আর আওয়ামী লীগ গত 20 বছরের অভিজ্ঞতা, মানে সেই যে সময়টাতে তারা বিএনপির বিরুদ্ধে লবিস্ট নিয়োগ করেছিল, সেই অভিজ্ঞতা থেকে আজ পর্যন্ত যদি আপনি ধরেন 20 বছর কম করলে, এর মধ্যে 17 বছর বা 16 বছর তাদের ক্ষমতাকালীন সময়, আর বাকি 4 বছর হলো বিএনপি জামাত জোটের ক্ষমতাকালীন সময় এবং 111-এর সময়। তো এই সময়টিতে তারা যে কাজ করেছে সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে, সেই কাজ কি এখন বন্ধ আছে? আমার তো মনে হচ্ছে না। সেই কাজগুলো তারা বরং আগের থেকে আরো বেশি করবে। আর এই কথাগুলো আমি বলছি কারণে যেন সরকার সতর্ক হতে পারে, সরকারের লবিস্ট নিয়োগ করতে পারে। এবং আমেরিকাতে যে সমস্ত লোকজন গত 16-17 বছর ধরে বিএনপির পক্ষে কাজ করেছে, বিএনপির লোকজন যদি তাদেরকে ভুলে যায়, তুচ্ছ এবং তাচ্ছিল্য করে, তাহলে এই লোকগুলোকেই আওয়ামী লীগ কিনে নেবে। আমেরিকাতে যারা বিএনপি লবিস্ট গ্রুপ ছিল তাদেরকে আওয়ামী লীগ কিনে নেবে, মানে বাংলাদেশে আওয়ামী লীগ, বাংলাদেশি আমেরিকান যারা বিএনপি সাপোর্টার। এবং তখন পুরো পরিস্থিতি কিভাবে বুমেরাং হবে, আশা করি বিএনপি যারা কর্তা ব্যক্তি তারা অনুধাবন করার চেষ্টা করবেন। আসসালাম।